ভোট প্রতিহতের চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইসির। অন্তর্ভুক্তিমূলক করা নিয়ে বিদেশি চাপে নেই সরকার। বদলি পদায়নের দুর্নীতি হলে ছাড় নয়। সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছি, যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ, বিজিবি, আনসার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা ওরকম কোনো গন্ধ পান নাই। দুর্নীতির সাথে যদি কেউ জড়িত হয় তাহলে কিন্তু ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের নির্বাচন খুবই সুষ্ঠুভাবে অংশগ্রহণমূলকভাবে শেষ হবে, এটা আমরা বিশ্বাস করি। মানুষকে বিভ্রান্ত করে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় একটি মহল, অভিযোগ বিএনপির। একটা মহল ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। এই দলটি সারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। বাংলাদেশের মানুষ হিংসার রাজনীতি বাংলাদেশে করতে দেবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। জারি হচ্ছে ইন্টারপোলের রেড নোটিশ। ভল্টে পাওয়া 832 ভরি স্বর্ণ বৈধ কিনা যাচাই বাছাই দুদক। আমার বাড়ি আসলো, দোকান আসলো, সব গেছে। 16 ঘন্টার আগুনে পুড়ে ছাই 1,500 বসতঘর ও দোকানপাট। গায়ের কাপড় ছাড়া নেই কিছুই। মানবিক সংকটে করেল বস্তিবাসী। কারণ খতিয়ে দেখছে তদন্ত কমিটি। হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুন। পুড়েছে 8টি ভবনের প্রায় 2000 ফ্ল্যাট। 13 জনের মৃত্যু, আহত 28। বেশ কয়েকজনের আটকে পড়ার শঙ্কা। ওয়েবসাইট ফেল হচ্ছে বারবার, টাকা ঢুকতেছে না যতক্ষণ আমি এটা পাস না করতেছি। উদ্বোধনের দিনই অচল মেট্রো কার্ডের অনলাইন রিচার্জ সাইট। এভিএম পাঞ্চে বাধ্যতায় ভোগান্তির শঙ্কা যাত্রীদের। জটিলতা কাটলে সময় বাঁচার আশা। এবং কাপড়ের রং আর চুন মিশিয়ে তৈরি করা হচ্ছে টনকে টন গুড়। আখ ও খেজুরের রসের পরিবর্তে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার। রাজশাহীতে অভিযানে 4 প্রতিষ্ঠানকে জরিমানা। নির্বাচন প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে বিজিবি সদর দফতরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন অনুষ্ঠানে তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করেই সুষ্ঠু নির্বাচন করবে কমিশন। এদিকে শনিবার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের মক ভোটিং আয়োজন করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব। সকাল 8টা বাজতেই ভোট গ্রহণ শুরু। 10 মিনিট পরই কেন্দ্রের বাইরে হঠাৎ শোরগোল, বিশৃঙ্খলা। তারপরই কেন্দ্রে ভাঙচুর, ভোট বন্ধের চেষ্টা। পরিস্থিতি নিয়ন্ত্রণের খবর পেয়েই ছুটে আসে বিজিবির 1 প্লাটুন সদস্য। অল্প সময়ের মধ্যেই ফিরে আসে ভোট কেন্দ্রের পরিবেশ। নির্বাচন সামনে রেখে বিজিবির সদর দপ্তরে হয়ে গেল মহড়া। পর্যায়ক্রমে প্রশিক্ষণ পাবেন 1210 প্লাটুন সদস্য। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না হলেও ভোটের আগে পরিস্থিতির উন্নতি হবে। ভোট প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন সিইসি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে, এটা বলবো না। ভোটের তারিখ আসতে আসতে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন এবং সবকিছু ঠিক হয়ে যাবে। যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব। সবাই মিলে এই ধরনের সিচুয়েশন, অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব। বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম টিকটকের এশিয়া অঞ্চলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। 2 ঘন্টার বৈঠক শেষে এশিয়া অঞ্চলের প্রধান জানান, এই প্ল্যাটফর্ম ব্যবহার করে যাতে কেউ ভুল তথ্য ছড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে, সেজন্য ইসির সঙ্গে কাজ করতে চায় টিকটক। ইলেকশনের সময় আমরা বিশেষ কিছু নজর দিই যাতে করে কোঅর্ডিনেটেড ইলেকশন কেন্দ্রিক কোনো ম্যানিপুলেশন না হয়। আমরা আশা করছি ইলেকশন কমিশন আমাদের সাথে কাজ করার জন্য, আমরা আশা করছি ওনাদের সঙ্গে নিয়েই কাজ করব। আগামী শনিবার একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের মক ভোটিং আয়োজন করা হবে বলে জানান কমিশন সচিব। জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট দুটো একসাথে হচ্ছে। এরপরে নির্ভর করবে যে আমাদের কেন্দ্রের সংখ্যা বাড়বে কি কমবে, ভোট কক্ষের সংখ্যা কতটুকু অ্যাডজাস্টমেন্ট লাগবে। এদিকে 18 ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা বিশ্বের যে কোনো স্থান থেকে যে কোনো সময় নিবন্ধন করতে পারবেন। ওপেন হয়ে যাবে সবার জন্য, যে যেখান থেকে তার সুবিধা মতন করতে পারবেন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।
আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমাদের কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাবের প্রত্যাশা করছে সরকার। এদিকে জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস বলেছেন, নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের পদক্ষেপের ওপর আস্থা রেখে সহিংসতামুক্ত, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছে তার দেশ। নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে বাড়ছে কূটনৈতিক তৎপরতা। বিভিন্ন সংস্থার বিবৃতির পাশাপাশি বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিরা কথা বলছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে কূটনীতি বিষয়ক সংবাদদাতাদের সংগঠন ডিকাবের কথোপকথনে অংশ নিয়ে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদক্ষেপের উপর আস্থা রাখছে তার দেশ। নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য ভোটের আশা প্রকাশ করেন তিনি। বলেন, আইনের শাসন ফেরাতে শেখ হাসিনার বিচার জরুরি। We very much support the whole process led by Professor Yunus to the elections in February. We are convinced, together with our European partners, that the country needs free and fair and credible elections, a country that returns from autocracy to democracy, that has an impact all over Asia, in the world. এদিন পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, আগামী সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমাদের কোনো চাপ নেই। বলেন, ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলেই সেই সিদ্ধান্ত সম্পূর্ণ নির্বাচন কমিশনের। পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয়, এটাতে আমাদের কোনো ভূমিকা নেই। এমনকি আমরা যারা আসবে তাদেরকে কোনো সহায়তা করতেও যাবে না যদি না নির্বাচন কমিশন আমাদেরকে বলে। নির্বাচন কীরকম হবে না হবে ব্যাপারে আমার মনে হয় প্রফেসর ইউনূস স্পষ্ট ধারণা দিয়েছেন। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জবাব এখনো আসেনি। নটফরমাল আমাদের মিশনের মাধ্যমে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা, তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। ফ্রান্স থেকে এয়ারবাস কেনা না কেনায় ইউরোপের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে দাবি পররাষ্ট্র উপদেষ্টার। কমার্শিয়াল একটা ডিলের উপরে আমাদের সার্বিক সম্পর্ক নির্ভরশীল হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে 64 জেলার পুলিশ সুপারকে বদলি ও পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় 3 ক্যাটাগরিতে এসপি পদায়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে সচিবালয়ে তিনি জানান, আগের 18 জনকে তুলে নেয়ার পর সেখানে নতুন এসপি নিয়োগ করা হয়েছে। এরপর বাকিদের বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হয়েছে লটারির মাধ্যমে। সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও কমানোর চেষ্টা চলছে বলেও জানান উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ, বিজিবি, আনসার, তারপরে ফায়ার ব্রিগেড, তারপরে কি কারা, কোনোটার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা মানে ওরকম কোনো গন্ধ পান নাই। এটার ক্ষেত্রে যদি কোথাও কোনো গন্ধ পান আপনারা অবশ্যই জানাবেন, যে দুর্নীতির সাথে যদি কেউ জড়িত হয় তাহলে কিন্তু ছাড় দেওয়া হবে না। জেলাগুলি নির্ধারণ করে তারপরে আমরা এসপিদেরও ওইরকম কর্তৃক আরে করে দিব। প্রথম হলে আমাদের টোটাল এসপি ছিল মনে হয় 64 এই জেলায়, তো 64-এর থেকে আমরা 15 আর 3 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নতুন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানেই। তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছেপো। একটি মহল মানুষকে বিভ্রান্ত করে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির অন্য নেতারা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন। একই সঙ্গে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে পরিবেশ তৈরি করার আহ্বান তাদের। রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। বুধবার সকালের এই আয়োজনে অংশ নেন দলটির নেতাকর্মী সহ সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকল নেতৃবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারকে এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। আগামী নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারি মাসে এটা যাতে অবাধ, সুষ্ঠু নির্বাচন হয় এবং যেটা সরকারও অঙ্গীকার করেছেন সেটা যাতে নিশ্চিত হয়, তারা নিরপেক্ষ সরকারের দায়িত্ব পালন করছেন
সেই দায়িত্ব পালন করবেন। এদিন দুপুরে কাকরাইলের আইডিইবি ভবনে আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিগত সরকারের সময়ে ব্যাপক দলীয়করণ হওয়ায় গভীর সংকটে পড়েছে আর্থিক খাত। আগামীর বাংলাদেশ গড়তে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিকল্প নেই। এটা বড় ধরনের লুটপাটের মহোৎসব চলেছে বাংলাদেশে, এবং ব্যাংক থেকে যে মালিকরা টাকা নিয়ে যাওয়া, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বিভিন্ন আবার টাকা বের করা, এই সংস্কৃতিটা পরিপূর্ণভাবে চলেছে বিগত দিনগুলোতে। আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্বভার দেয়, আমরা এটা চলতে দেব না। এদিন সন্ধ্যায় দিনাজপুর ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আখতারুজ্জামান মিয়ার নির্বাচনী পথসভায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যায়, একটি মহল এমন কথা বলে সাধারণ ভোটারদের বিভ্রান্ত করতে চায়। একটা মহল ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। জামাতের টিকিট না কাটতে নাকি জান্নাতে যাওয়া যাবে না। আমরা মুসলমানরা এই কথা বিশ্বাস করতে পারি না। এই দলটি সারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে, অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছে। আমাদের আমির তিনি বলছেন, একই দিনে গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন হলে কি জেনোসাইড হবে। জেনোসাইড মানে গণহত্যা হবে। ওনারা কি আবার গণহত্যা জড়িয়েছেন নাকি? আগামী নির্বাচন তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বড় সুযোগ বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টির জন্য প্রচারণা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলটির নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলরা সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। ২৪-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে গত বছরের ১৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। ১ বছর যুক্তিতর্ক উপস্থাপন শেষে চলতি মাসের ১৭ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়। একই সঙ্গে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ঘটনার রাজসাক্ষী হওয়ায় সাজা কমিয়ে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার প্লট দুর্নীতির দায়ে এবার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে প্রত্যাশা দুদকের। প্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠার ৩টি প্লট তিনি ও তার ২ সন্তান জয় পুতুলের নামে বরাদ্দ নেন। ৪ মাসের বিচারিক কার্যক্রম শেষে কাল তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করবে ঢাকার ৫ম বিশেষ জজ আদালত। গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডের পর এবার দুর্নীতির ৩ মামলায় সাজার দ্বারপ্রান্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবৈধভাবে রাজুকের ৩০ কাঠা প্লট নেওয়ার অভিযোগে মামলাটি করে দুদক। আদালতে আসামিদের উপস্থিত হতে সমন, গ্রেফতারি পরোয়ানা ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও অনুপস্থিত থাকেন তারা। এতে পলাতক অবস্থায় শেখ হাসিনা সহ ৪৭ জনের বিরুদ্ধে চলে বিচার কাজ। দুদকের অভিযোগপত্রে বলা হয়, রাজুকের আবাসন নীতি লঙ্ঘন করে প্রধানমন্ত্রীত্বের ক্ষমতা বলে ছেলে মেয়ে সহ নিজের নামে সরকারি জমি নেন শেখ হাসিনা। দাখিল করেন মিথ্যা হলফনামাও। সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তি হয়ে এমন জালিয়াতির কারণে শেখ হাসিনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানান দুদকের আইনজীবী। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনি যে হলফনামাটা দিয়েছেন, মিথ্যা হলফনামা, আমার বিশ্বাস যে তার সাজা আরও বেশি হওয়া উচিত। কারণ একটা দেশের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলতে পারেন। দণ্ডবিধির ৪০৯ এই শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ হওয়ার কারণে তার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আমরা প্রার্থনা করেছি। সাবেক প্রধানমন্ত্রীর দুর্নীতি উন্মোচন ও তাকে বিচারের আওতায় আনাকে দুদকের সফলতা হিসেবে দেখছেন সংস্থাটির চেয়ারম্যান। আসার কথা যে আমাদের একটা বড় মামলা, ৩টা মামলা মূলত রায়ের খুব কাছাকাছি চলে এসেছে এবং
এই রায়টা যদি সত্যি হয় এবং রায়টা যদি কনভিকশনে গড়ায়, তাহলে এটার জন্য যতটুকু কৃতিত্ব না দুদকের হবে তার চেয়ে বেশি হবে র্যাকের সদস্যদের, কারণ এই মামলাটার পিছনে সবাই লেগেছিল। মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলম আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করেন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। শুধু শেখ হাসিনা নয়, অগ্রণী ব্যাংকের ভল্টে পাওয়া গেছে বোন রেহানা ও মেয়ে পুতুলেরও স্বর্ণ। দুদকের মহাপরিচালক জানান, ভল্ট থেকে উদ্ধার 832 ভরি স্বর্ণ বৈধ না অবৈধ তা যাচাই শুরু করেছে সংস্থাটি। এদিকে 2 কোটি টাকার অবৈধ সম্পদ ও 12.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফারহাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। মঙ্গলবার রাতে অগ্রণী ব্যাংকের মতিঝিল প্রিন্সিপাল শাখায় 2টি ভল্টে অভিযান চালায় দুদক। সংস্থাটির কাছে তথ্য ছিল সেখানে শেখ হাসিনার স্বর্ণালংকার রক্ষিত আছে। সম্প্রতি শেখ হাসিনার অবৈধ সম্পদের খোঁজে ভল্টগুলো খুলতে আদালত থেকে অনুমতি নেয় দুদক। অভিযানে দুদক সহ ছিল রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা। দুদকের মহাপরিচালক জানান, অভিযানে শেখ হাসিনার 2টি ভল্ট থেকে 832 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। তবে পূবালী ব্যাংকের ভল্টে কোনো কিছু মেলেনি। অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুলের নামে লকার নম্বর 751, যাতে আনুমানিক 422.26 ভরি, মোট অগ্রণী ব্যাংকের 2টি লকারে 832.51 ভরি স্বর্ণালংকার পাওয়া যায়। ভল্টে থাকা নথিতে শেখ হাসিনা ছাড়াও শেখ রেহানা ও সাইমজেদ পুতুলের স্বর্ণালংকার রয়েছে। এই স্বর্ণের বৈধতা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে দুদক। কিছু স্বর্ণালংকার তার ব্যক্তিগত ছিল, কিছু মেয়ের ছিল, তার বোনের ছিল। এই অনুসন্ধানের সাথে সম্পৃক্ত যেগুলো সেগুলি তারা বিবেচনা করবেন। এদিন 2 কোটি টাকার অবৈধ সম্পদ ও 12.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে 8,000 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। এবার তার সম্পদ জব্দ, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে দুদকের কাছে আবেদন করেছেন একদল আইনজীবী। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 16 ঘন্টার আগুনে নিঃস্ব রাজধানীর কড়াইল বস্তির হাজারো পরিবার। পুড়ে ছাই হয়েছে অন্তত 1,500 বসতঘর ও দোকানপাট। সব হারিয়ে খোলা আকাশের নিচে বস্তিবাসী। সামনের দিন নিয়ে শঙ্কায় তারা। এই বিলাপ সর্বস্ব হারানোর, নিঃস্ব হয়ে যাওয়ার। শত না থাকার মাঝেও বিকেল পর্যন্ত তাদের সব ছিল। এখন সম্বল বিশাল আকাশ আর সামনে থাকা পোড়া ধ্বংসস্তূপ। অসহায় মনে হয় যে আমরা তো অসহায়, স্যার তার কিছু করে। ভয়াবহ আগুনে সর্বস্ব হারিয়ে এখন টিকে থাকার লড়াইয়ে রাজধানীর কড়াইল বস্তির বাসিন্দারা। দিন কাটছে তাদের খোলা আকাশের নিচে। পুড়ে যাওয়া মালামাল থেকে খুঁজে বের করার চেষ্টা করছেন অবশিষ্ট কিছু। কিচ্ছু বাঁচাইতে পারেনি। বোধ এক কাপড়ে বার হয়েছে, নাতি এক কাপড়ে বার হয়েছে, সব একেবারে মিয়া হয়ে গেছে। এদিকে আগুনে পুড়ে যায় কড়াইল বস্তির অন্তত 1,500 বসতবাড়ি ও দোকানপাট। ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। এরই মধ্যে শুরু হয়েছে কাজ। ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অপারেশনের পরে ছোটখাটো ক্ষয়ক্ষতি আরও পাওয়া যাবে, সুতরাং ক্ষয়ক্ষতির এক্সাক্ট অ্যামাউন্ট কত টাকা হতে পারে, কি পরিমাণ জিনিসপত্র, এগুলো আসলে তদন্তের পরে জানা যাবে। রাজধানীর গুলশান এবং বনানী লাগোয়া প্রায় 90 একর জায়গার কড়াইল বস্তি। আগুনের লেলিহান শিখায় চোখের সামনেই পুড়ে যায় সেখানে বসবাসকারীদের শেষ সম্বল। গতকাল রাতের আগুনের আগেও এবছরের 21শে ফেব্রুয়ারি রাতে এই কড়াইল বস্তিতে আগুন লাগে। গেল বছরও 2 দফায় এই কড়াইল বস্তিতে আগুন লাগে। এই বারবারের আগুন যেন বারবার মনে করিয়ে দেয় সেই একই কথা। এই কড়াইল বস্তি আর আগুন যেন একই সূত্রে গাথা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। উদ্বোধনের দিনেই অচল অবস্থায় অনলাইনে মেট্রো কার্ড রিচার্জের ওয়েবসাইট। অনলাইনে রিচার্জ করা গেলেও সক্রিয় করতে হবে সশরীরে এভিএম মেশিনে পাঞ্চ করে। সেখানে আগের মতো দীর্ঘ লাইনের আশঙ্কা করছেন অনেকেই। তবে জটিলতা কাটিয়ে উঠলে নতুন এই সেবাটি সময় বাঁচাবে বলে প্রত্যাশা যাত্রীদের। শাবাব ওয়াসির রিপোর্ট।
চালু হলো মেট্রো রেল কার্ডের অনলাইন রিচার্জ সেবা, অর্থাৎ ঘরে বসেই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিকাশ, নগদ কিংবা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে রিচার্জ করা যাবে এমআরটি পাস অথবা র্যাপিড পাস কার্ডে। পরবর্তীতে রিচার্জটিকে সক্রিয় করে নিতে হবে এই এভিএম মেশিনে পাঞ্চ করার মাধ্যমে। সময় বাঁচাতে এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখা হলেও বাস্তব চিত্রে দেখা মিলেছে কিছু প্রতিবন্ধকতার। বারবার চেষ্টা করেও অনলাইনে রিচার্জের জন্য ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর দেওয়া ওয়েবসাইটে ঢুকতে পারছেন না এই যাত্রী। অবশেষে হাল ছেড়ে দিয়ে জানালেন হতাশার কথা। শুনলাম যে ঘরে বসে রিচার্জ করা যাবে, বাট রিচার্জের পরেও এই জায়গায় এসে ট্যাপ করতে হবে। এই জিনিসটা আমার কাছে একটু আনইউজুয়াল লেগেছে। অ্যাডেড ভ্যালু মেশিন বা এভিএম এ পাঞ্চ করা নিয়ে দীর্ঘ লাইনের ভোগান্তির আশঙ্কা করছেন আরও অনেকেই। এক্ষেত্রেও আবার লাইনের বিষয় আছে, সেক্ষেত্রেও একটু ভোগান্তি হচ্ছে। আশা করতেছে কর্তৃপক্ষ এটা বিবেচনার দৃষ্টিতে দেখুক। ডিটিসি এর নির্বাহী পরিচালক নীলিমা আক্তার বলেন, কারিগরি কারণেই এভিএম মেশিনে পাঞ্চ করে সক্রিয় করতে হবে রিচার্জ। ওয়েবসাইটের অচল অবস্থার কথা জিজ্ঞেস করলে জানান, সার্ভারের ধারণ ক্ষমতার বেশি ব্যবহারকারী হওয়ায় তৈরি হয়েছে জটিলতা। সমস্যা কাটিয়ে ওঠার আশ্বাসও দেন তিনি। একটা সাইট আপনার ইউজ হয় না, হয়তো তার ক্যাপাসিটি হয়তো 2500, তো এটাকে আরো বাড়াতে হবে, আরো বেশি হিট হবে। যত বেশি ফাইন্যান্সিয়াল ইয়েগুলো অংশগ্রহণ করবে তত এটাকে একটু জটিল হবে। তবে কারিগরি জটিলতা ছাপিয়ে সেবাটি চালু হওয়ায় আনন্দিত মেট্রো রেল যাত্রীরা। সব ঠিকঠাক থাকলে ভোগান্তি কমবে এমনটাই আশা তাদের। বিকাশ থেকে আমি রিচার্জ করলাম, আয়সা পাঞ্চ করার ব্যাপার না। 25শে নভেম্বর শুরু হওয়া এই সেবাটির মাধ্যমে অনলাইনে সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত কার্ড রিচার্জ করতে পারবেন যাত্রীরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। আখ ও খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে টনকে টন গুড়। ব্যবহার করা হচ্ছে কাপড়ের রং, চুন সহ ক্ষতিকর কেমিক্যাল। রাজশাহীতে অভিযান চালিয়ে 4 প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় গুড় তৈরিতে ব্যবহার করা ভেজাল সামগ্রী ধ্বংস করে র্যাব। নেই আখ কিংবা খেজুরের রস, তারপরও তৈরি হচ্ছে টনকে টন গুড়। রাজশাহীর বাঘা উপজেলার শাহাপুর এলাকায় 4টি গুড় কারখানার একই চিত্র। রসের বদলে ব্যবহার করা হচ্ছে চিনি, দেয়া হয় আটা, হাইড্রোস, ফিটকারি সহ ক্ষতিকর নানা উপাদান। আকর্ষণীয় করতে ব্যবহার করা হচ্ছে চুন ও কাপড়ের রং। চিনি দিয়ে চুন দেয়, হালকা ভাইরাস দেয়, একটু কালার দেয়, এভাবে গুড়গিনি তৈরি হয় এখান থেকে। আমরা এখান থেকে চিনির গুড় বিলি পেয়েছি। বুধবার সকালে কারখানাগুলোতে অভিযান চালায় র্যাব। এ সময় বিপুল পরিমাণ গুড় জব্দের পর তা ধ্বংস করা হয়। প্লাস্টিকের যে ধোঁয়া যে উঠে, এটা আপনার খুবই ক্ষতিকারক, পরিবেশের জন্য ক্ষতিকারক, এবং এই জিনিসটা তারা এই গুড়ের মধ্যে আপনার যায়, এটা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। দীর্ঘদিন ধরেই এসব ভেজাল গুড় সরবরাহ করা হচ্ছিল রাজশাহী, নাটোর, পাবনা সহ দেশের বিভিন্ন জেলায়। বাজার থেকে চিনি কিনে আনে, চিনির সাথে এখানে হলো রং, ফ্লেভার, হাইড্রোস এইসব মিশিয়ে, পানির সাথে মিশিয়ে এটাকে নতুন একটা ফরম্যাট দেওয়া, অর্থাৎ চিনির একটা রূপান্তরিত রূপ হলো গুড়। অভিযানে প্রতিষ্ঠানগুলোকে 1,70,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। সময় সংবাদ, রাজশাহী।